Welcome to my viewers, students and guardians. Today I am going to take a class about tense. To complete the class of tense, you need to be more patient because it will not be finished in one class or one video. It will take more classes or more videos. So you have to follow my videos periodically. I know that most of you don't have any kinds of the problem to understand about tense. You know how to apply the tense in sentences. But I got some requests from my younger students who are facing the problem to understand about it. So I would like to discuss about it in feeling of them and also my subscribers. My discussion would be in Bengali and English so that they would be able to understand about it clearly. If you listen my class carefully from the beginning, I think you will never face any kinds of a problem to understand about tense in future or afterwards. So let's start our class. Tense. First of all, you have to know the meaning of tense. Bengali meaning, tense means কাল। প্রথমেই আপনাকে বলবো যে টেন্সের পুরো অর্থ কি। টেন্সের এক কথায় আমরা কাল বলে থাকি। টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার যে সময়ের পরিবর্তন তাকেই বলা হয় টেন্স। অর্থাৎ কোনো একটি ক্রিয়া যায় গিয়েছিল, ফর এক্সাম্পল গো মানে যায়, ওয়েন্ট মানে গিয়েছিল। এই যে ক্রিয়া গো, এই যে ক্রিয়া গো যায়, গো কথার অর্থ যায়, এবং ওয়েন্ট কথার অর্থ গিয়েছিল, গিয়েছিল। এটা প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এটা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। এই যে যায় এবং গিয়েছিল, এই যে শব্দের পার্থক্য অর্থাৎ সময়ের পার্থক্য। যায় মানে বর্তমান কালে যায়, কেউ কোথাও যায়, ধরো আমি বলি রাম যায় স্কুলে, মানে বর্তমান সময় বোঝায়। আর এটি গিয়েছিল অতীতের সময় বোঝায়, অর্থাৎ এটা প্রেজেন্ট বোঝায়, এটা পাস্ট বোঝায়। এই যে সময়ের যে পরিবর্তন, সেই সময়ের পরিবর্তন হচ্ছে টেন্স বা কাল। টেন্সকে সাধারণত অর্থাৎ এই কালকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। আপনারা সবাই জানেন তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, একটা পাস্ট টেন্স, এটা অতীতকাল, আর একটি ফিউচার টেন্স। অর্থাৎ ভবিষ্যৎ কাল। First of all, I am going to discuss about present tense. Present tense can be divided into four types. I mean বর্তমান কালকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্স। এভাবে আমরা শ্রেণীবিন্যাস করলে সম্ভবত সুবিধা হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাংলা অর্থ
সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল। নেক্সট দুটি জায়গা হচ্ছে না, আমরা এখানে লিখে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা 2 নম্বর। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। প্রথমে তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে টেন্সের বিষয়ে জানতে গেলে একটা বিষয় মাথায় রাখুন, যে টেন্স কথার অর্থ কাল, অর্থাৎ ক্রিয়ার সময়ের পরিবর্তনকে বলা হয় কাল। এই টেন্সকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বলতে বর্তমান কাল, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সাধারণ বর্তমান কাল বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ঘটমান বর্তমান কাল বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পুরা ঘটিত বর্তমান কাল বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে পুরা ঘটিত বর্তমান কাল বলা হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে আমরা জানবো। উই উইল নো অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট indefinite tense। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখুন, বইতে অনেক কিছু দেয়া থাকে, আমরা খুব সহজভাবে এটা শিখব। সাধারণত বইতে থাকে কি, কোনো কাজ বর্তমানকালে খুব সাধারণভাবে হয় বা হয়ে থাকে, অভ্যাসগত চিরন্তন সত্য ঐতিহাসিক বর্তমান যদি বোঝায়, তাহলে জানিবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আপনাদেরকে বলবো এইভাবে করলে আপনার মাথা ধরে রাখতে পারবেন না। সহজ পদ্ধতি যেটা, যে আপনি একটাই পদ্ধতি জানবেন, কোনো বাক্যের শেষ ক্রিয়া যদি 2 অক্ষর বিশিষ্ট হয়, জানবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো বাক্যের শেষ ক্রিয়া যদি 2 অক্ষর বিশিষ্ট হয়, অর্থাৎ ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা যদি আমরা বলি, কি বলবো, কোনো বাক্যের শেষ ক্রিয়া 2 অক্ষর বিশিষ্ট হলে কোনো বাক্যের শেষ ক্রিয়া 2 অক্ষর বিশিষ্ট হলে জানিবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ক্রিয়ারই একমাত্র পরিবর্তন হয়, তাই কোনো বাক্যের শেষ ক্রিয়া 2 অক্ষর বিশিষ্ট হলে জানিবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর বাংলা রূপ কি?
বাংলা রূপ কিভাবে বুঝবেন যে কোনটা কোন টেন্স? করি, করো, খায়, যায়, পড়ে, আসে, খেলে, দেখে, কেনে ইত্যাদি ইত্যাদি বুঝালে জানিবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আপনাদের প্রথম বলবো, টেন্সটা আমি আপনাদেরকে এমন ভাবে করাবো যেটা আপনি কখনো কোনোদিনের জন্য আপনি ভুলবেন না। শুধু ক্লাসটা সম্পূর্ণ করুন আমার সাথে, এই ভিডিওতে যতটুকু হচ্ছে। গঠন প্রণালী, কোনো বাক্য আপনার গঠন করতে গেলে, অর্থাৎ কোনো যদি বাক্য কোনো টেন্সে ফেলে যদি গঠন করতে হয়, তাহলে তার একটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরটাকে বলা হয় গঠন প্রণালী। এই গঠন প্রণালী কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। প্রত্যেকটা টেন্সের জন্য একই সূত্র ফলো হবে, মানে প্রত্যেকটা টেন্সের জন্য একই সূত্র ফলো করা হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের জায়গা প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্টের জায়গা অবজেক্ট। প্রিন্সিপাল ভার্ব কথার অর্থ কি? পি ফুল স্টপ ভি, মানে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব গুলো কোনগুলো? প্রতিটা ক্রিয়ার ফার্স্ট ফর্ম, মানে অর্থাৎ গো, রিড, প্লে ইত্যাদি ইটিসি। আরো ভালো করে বলে দিচ্ছি, একটা ভার্বের ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম বলতে কোনটা? ধরুন আপনার গো। পাস্ট ফর্ম কোনটা? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? গন। এই গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। গো প্রিন্সিপাল ভার্ব। প্রতিটা ক্রিয়ার প্রথম যে রূপ, ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এখানে একটা অর্থ আপনাদের বলে দিই। প্রেজেন্ট ফর্ম মানে সবাই জানে ক্রিয়ার কি? বর্তমান রূপ। ফর্ম কথার অর্থ রূপ বা আকার। পাস্ট ফর্ম কথার অর্থ কি? পাস্ট ফর্ম কথার অর্থ সবাই জানে অতীত রূপ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কথার অর্থ কি? অনেকেই জানে না। পাস্ট পার্টিসিপল ফর্ম কথার অর্থ হচ্ছে অতীত অসমাপিকা ক্রিয়া। এটা ক। অসমাপিকা ক্রিয়া, এটা পার্টিসিপল ফর্ম। ওকে, গঠন প্রণালী কি বললাম তাহলে?
যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্টের জায়গা সাবজেক্ট বসবে, আর ভার্বের জায়গায় প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। এখন প্রশ্ন হতে পারে প্রিন্সিপাল ভার্ব কথার অর্থ কি? না, প্রিন্সিপাল ভার্ব কথার অর্থ হচ্ছে যে প্রধান ক্রিয়া। প্রিন্সিপাল কথার অর্থ হচ্ছে প্রধান ক্রিয়া বা ক্রিয়ারূপ। যেমন গো, রিড, প্লে, ইটিসি। আমরা কিভাবে বুঝবো? আরো ভেঙেছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। গো, ওয়েন্ট, গন। এই গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, গন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে প্রধান ক্রিয়া, অর্থাৎ ফার্স্ট ফর্ম। তাহলে বুঝতে পারলেন যে বাক্য গঠন করতে গেলে প্রথমে আপনার জানতে হবে বাংলা রূপ। এই যে বাংলা রূপ বলতে খেলে, দেখে, কেনে ইত্যাদি। আর কি জানতে হবে? কোনো বাক্যের শেষ ক্রিয়া। শেষ ক্রিয়া কেন বলুন? দেখুন এই বাক্যের যতগুলো ক্রিয়াপদ দিয়েছি বাংলা রূপে, সেখানে প্রত্যেকটা ক্রিয়াপদ সব 2 অক্ষর রয়েছে। ধরুন না, সে বল খেলে, দেখুন খেলে 2 অক্ষর। সে ভাত খায়, দেখুন 2 অক্ষর। সে বাড়ি যায়, 2 অক্ষর। আমি কাজ করি, 2 অক্ষর। তুমি কি করো বা তুমি কাজ করো, 2 অক্ষর। সে সিনেমা দেখে, 2 অক্ষর। সে বই কেনে, 2 অক্ষর। সে এখানে আসে, দেখো 2 অক্ষর। তার মানে কি, প্রত্যেকটা ক্রিয়াপদ যদি শেষে যদি 2 অক্ষর বিশিষ্ট হয়, প্রত্যেকটা ক্রিয়াপদের শেষ অক্ষর যদি 2 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে জানিবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যেন মাথায় থাকে। টেন্স, টেন্স, TENS। এবার আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে টেন্সটা বুঝিয়ে দেবো, এবং আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন যে এমনভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে সম্পূর্ণ করিয়ে দেবো, প্র্যাকটিস করে ক্লাসের শেষ পর্যন্ত। মানে সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বোঝাবো আজকে, এরপরে আমরা অন্য টেন্স বোঝাবো, এবং এমনভাবে প্র্যাকটিস করাবো যেটা আপনি কখনো ভুলবেন না। এক্সাম্পল আমি বাংলা প্রথম দিচ্ছি। ধরুন, রাম একটি ছবি আঁকে। এক্সাম্পল, এক্সাম্পল, এক্সাম্পল। রাম একটি ছবি আঁকে। আমাদের সূত্র কি বলছে? কর্তার জায়গায় কর্তা বসবে, তারপর ভার্ব, ভার্ব হচ্ছে আঁকা, ইংরেজি ড্র। এখানে এজ দিলাম, কেন দিলাম একটু পরে বলছি। ড্রস আ পিকচার, ড্রস আ পিকচার। এখানে একটা নোট দিয়ে দিচ্ছি। নোট বলতে কি বোঝায়? যে আপনি কিসের উপর, যেটাকে আমি এনবি দিচ্ছি সবচেয়ে ভালো হবে। এনবি কথার অর্থ হচ্ছে নোটা বিন, এর ফুল ফর্ম হচ্ছে নোটা বিন, নোটা বিন, বিডব্লিউ। এর বাংলা কথার অর্থ হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য। কি বলছি? এই টেন্স বা এই টেন্সে বাক্য করার সময়, মানে বাক্য গঠন করার সময়, যদি যদি কর্তা থার্ড পার্সন, THIRD, থার্ড পার্সন, PERSON, সিঙ্গুলার নাম্বার থাকে, সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে, অর্থাৎ ভার্বের শেষে ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ বা যুক্ত
করতে হয়। এক্সাম্পল, গোর সাথে ইয়েস গোস, কামের সাথে এস কামস, রিডের সাথে এস রিডস, সিএইচ যদি থাকে, যেমন ক্যাচ, সিএটি সিএইচ, ক্যাচ প্লাস ইয়েস ক্যাচেস। যদি ওয়াই থাকে, যেমন বাই, বাইয়ের সাথে কি হবে, ওয়াই উঠে যাবে, বিইউ, ওয়াই উঠে গিয়ে আইইএস হয়ে যাবে, এটা উঠে যাবে, এটা উঠে যাবে, বায়াস। এক্সাম্পল, ক্রাই, ক্রাইয়ের সাথে এই ওয়াই উঠে যাবে, গিয়ে কি হবে, ক্রায়াস। আপনারা বুঝতে পারলেন কিভাবে এস ইএস যোগ করতে হয়। এখন আমরা ফিরে যাচ্ছি ট্রান্সলেশনে। এক্সাম্পল কি ছিল, রাম একটি ছবি আঁকে, রাম ড্রস আ পিকচার। নেক্সট, টিনা মাছ ধরে, টিনা ক্যাচেস ফিশ, আমি চা খাই, আই টেক টি, তুমি বল খেলো, ইউ প্লে বল, আমরা বাজারে যাই, we go to market। দেখুন, রাম একটি ছবি আঁকে, রাম ড্রস আ পিকচার, কর্তা, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। টিনা মাছ ধরে, টিনা ক্যাচেস ফিশ, টিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টিনার শেষে অর্থাৎ ক্যাচেস শেষে ইএস যোগ হয়েছে। আমি চা খাই, আই টেক টি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তুমি বল খেলো, ইউ প্লে বল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা বাজারে যাই, উই গো টু মার্কেট। এই ফর্মুলা সব সময়ের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ফলো করতে হবে। এবং আরো এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এই বাক্যগুলিকে আমরা নেগেটিভ ফর্মে বা ইন্টিগ্রেটিভ বা ইন্ট্রোনেগেটিভ ফর্মে নিয়ে যাব, তাহলে বাক্যগুলো সম্বন্ধে পুরো ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের বাক্য গঠন করতে কোনো সমস্যা হবে না। একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, রাম একটি ছবি আঁকে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ সূচক বাক্য। রাম ড্রস আ পিকচার। নেগেটিভ বাক্য যখন বলবো বাংলা হবে রাম একটি ছবি আঁকে না, রাম ডাস নট ড্র আ পিকচার। রাম কি একটি ছবি আঁকে, এটা জিজ্ঞাসামূলক বাক্য, আনসার হবে ডাস রাম ড্র আ পিকচার। রাম কি একটি ছবি আঁকে না, জিজ্ঞাসা এবং না বাচক, তখন হবে কি ডাস নট রাম ড্র আ পিকচার। একসাথে প্র্যাকটিস করতে হবে বাংলা ছেড়ে, কারণ যেহেতু আমরা ইংরেজি শিখছি। রাম ড্রস আ পিকচার, রাম ডাস নট ড্র আ পিকচার, ডাস রাম ড্র আ পিকচার, ডাস নট ড্র আ পিকচার। অথবা রাম ড্রস আ পিকচার, রাম ডাজন্ট ড্র আ পিকচার, ডাস রাম ড্র আ পিকচার, ডাজন্ট রাম ড্র আ পিকচার। এইভাবে প্রত্যেকটা বাক্যগুলো আমরা প্র্যাকটিস করতে থাকবো। যেমন টিনা মাছ ধরে, টিনা ক্যাচেস ফিশ, টিনা ডাস নট ক্যাচ ফিশ, ডাস টিনা ক্যাচ ফিশ, ডাস নট টিনা ক্যাচ ফিশ, ডাস টিনা ক্যাচ ফিশ, ডাস নট টিনা ক্যাচ ফিশ। আমি চা খাই, আই টেক টি, আই ডু নট টেক টি, ডু আই টেক টি, ডু আই নট টেক টি। তুমি বল খেলো, ইউ প্লে বল, ইউ ডু নট প্লে বল, ডু ইউ প্লে বল, ডু ইউ নট প্লে বল। আমরা বাজারে যাই, উই গো টু মার্কেট, উই ডু নট গো টু মার্কেট, ডু উই গো টু মার্কেট, ডু উই নট গো টু মার্কেট। এইভাবে আপনার সমস্ত টেন্সগুলোকে অর্থাৎ সমস্ত বাক্যগুলোকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সমস্ত বাক্যগুলোকে সব নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোনেগেটিভ এভাবে প্র্যাকটিস করতে কনস্ট্যান্টলি। ফর এক্সাম্পল, তারা বিদ্যালয়ে যায়, দে গো টু স্কুল, দে ডু নট গো টু স্কুল, ডু দে গো টু স্কুল, ডু দে নট গো টু স্কুল। রাম বাড়ি যায়, রাম গোজ হোম,
Ram does not go home, does not go home, does not Ram go home. সে এখানে আসে, হি কামস হিয়ার, হি ডাজ নট কাম হিয়ার, ডাজ হি কাম হিয়ার, ডাজ হি নট কাম হিয়ার। তুমি বল খেলে, ইউ প্লে বল, ইউ ডু নট প্লে বল, ডু ইউ প্লে বল, ডু ইউ নট প্লে বল। এইভাবে যত বাক্য আছে আমরা সব যদি আমরা প্র্যাকটিস করতেই থাকি তাহলে দেখা যাবে যে আমাদের মাথা পুরো ইংরাজি নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্ট্রোনেগেটিভ বাক্যগুলো গঠন করতে আমাদের কোনো সমস্যা হবে না। এবং এভাবে আমরা কিন্তু প্রতিটা টেন্সগুলো যখন শিখবো এবং একসাথে আমরা প্রত্যেকটা টেন্স এইভাবে প্র্যাকটিস করতে 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 যাব। যদি আপনারা এইভাবে করতেই থাকেন তাহলে দেখবেন টেন্সের বিষয়ে বা বাক্য গঠন করার বিষয়ে কোনো সমস্যা হবে না। আমরা একবার প্রথম থেকে দেখে নিচ্ছি যে আমরা প্র্যাকটিস কি করেছি। যে প্রথমে আমরা টেন্স সম্বন্ধে জেনেছি, টেন্স বলতে কাল, এবং সেই টেন্স যে কাল যে ক্রিয়ার যে সময়ের পরিবর্তন, সেই সময়ের পরিবর্তনকে টেন্স বা কাল বলা হয়। টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্বন্ধে আলোচনা করেছি। যে কোনো বাক্যের শেষ ক্রিয়া দুই অক্ষর বিশিষ্ট হলে জানিবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা রূপ করি, করো, খায়, যায়, পড়ে, আসে, খেলে, দেখে, কেনে ইত্যাদি বুঝলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানিবে বা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠন প্রণালী সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের জায়গায় প্রিন্সিপাল ভার্ব ফার্স্ট ফর্ম, অবজেক্টের জায়গায় অবজেক্ট। প্রেজেন্ট ফর্ম বলতে কোনো, যেমন গো ভার্ব, গো ভার্ব হচ্ছে গো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রিন্সিপাল ফর্ম, প্রিন্সিপাল ভার্ব। তারপর ওয়েন্ট ফার্স্ট ফর্ম এবং গন হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, গন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ গো ভার্ব এখানে প্রিন্সিপাল ভার্ব। তারপর কি আমরা এখানে বাক্য প্র্যাকটিস করেছি যে তারপর কি নোটাবিন অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য, এই টেন্সে বাক্য করার সময় যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে এস বাই ইএস যোগ করতে হয়। আরেকটা বিষয় এখানে বলা হয়নি, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন বলতে কি, পার্সন আমরা সাধারণত জানি তিন প্রকার, একটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, আর থার্ড পারসন আমি আমরা, তুমি তোমরা ছাড়া যা আছে অর্থাৎ রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি থার্ড পারসন। এবং সিঙ্গুলার যদি হয়, একা যদি হয়, তাহলে ক্রিয়া শেষে এস বা ইএস যোগ করতে হয়। যেমনভাবে আমরা এই বাক্য গঠন করতে গেলে করার সময় আমরা করেছি, টিনা মাছ ধর, টিনা ক্যাচেস ফিশ, রাম একটি ছবি আঁকে, রাম ড্রস আ পিকচার। আমি আপনাদেরকে এটুকু জানাবো যে আপনারা এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না। থ্যাংক ইউ।